আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, লতিফ স্টক চ্যানেলের বর্তমান এপিসোডে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের এপিসোডের আলোচনার বিষয় হচ্ছে আমার স্বপ্নের বিরোধী দল। স্বপ্ন নিয়ে মানুষ বাঁচে। আমারও একটা স্বপ্ন সবসময় আছে, আপনাদেরও আছে। সেটা হচ্ছে আমাদের দেশ উন্নত হোক, আমাদের দেশে সার্বিক ব্যবস্থাপনা ভালো হোক এবং 18 কোটি মানুষের এই দেশ আসলে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো পর্যায়ে চলে যায়। এবং তার জন্য দরকার হচ্ছে আমাদের সরকার এবং বিরোধী দলের পারফরমেন্স। সরকারি দলের দায়িত্ব অনেক বেশি, পাশাপাশি বিরোধী দলের দায়িত্ব কম না। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিরোধী দল অনেকগুলা বার্ডেন থেকে মুক্ত। বিরোধী দলের প্রচুর সুযোগ আছে প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা, গবেষণা করা এবং জনসমক্ষে প্রকাশ করা, সংসদে এই নিয়ে বিতর্ক করা। সবচেয়ে প্রথমেই বিরোধী দলকে যে জিনিসটা আস্থায় নিতে হবে, বিশ্বাস করতে হবে, সেটা হচ্ছে আমাদের দেশের সংস্কৃতিটা হচ্ছে উইনার টেকস অল। সরকারি দল নিজেকে মনে করে আমরা সবই পেয়ে গেলাম, এটা আমাদের সংস্কৃতি। এবং যেহেতু এটা আমাদের সংস্কৃতি, এটা অনেকটা মেনে নিতে হবে বিরোধী দলকে। যেমন আমাদের দেশে এখনও শুরু হয়ে গেছে যে ট্রাইব্যুনাল থেকে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া, এইসব ব্যাপার শুরু হয়ে গেছে, এগুলো মেনে নিতে হবে। এবং যে কাজটা বিরোধী দলের করা উচিত সেটা হচ্ছে বেস্ট পারফরমেন্স। এই পারফরমেন্সটা হবে সংসদে। সংসদে কেমন পারফরমেন্স হবে সেটা আমরা আমাদের দেশের বিরোধী দল হিসাবে আওয়ামী লীগকে অবশ্যই ভালো নম্বর দিতে পারি। বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ যথেষ্ট ভালো করেছে প্রত্যেকটা সময়ই। সেজন্য টার্গেট থাকা উচিত যে যাতে আওয়ামী লীগ থেকে আরও ভালো করা যায়। আমাদের বিরোধী দলের সংসদ সদস্যদের সব সময়ই ভারতের পার্লামেন্টের ডিবেটগুলা দেখা দরকার। চমৎকার ডিবেট হয়, সেখানে প্রত্যেকটা সদস্য প্রচুর প্রস্তুতি নিয়ে যায় এবং প্রচুর খুব সুন্দর করে উপস্থাপনা করে, দেখার মতো বিষয়। সেজন্য আরেকটা বিষয় যে ওদের ভাষাগত ব্যাপার, যেহেতু আমাদের সাথে সম্পর্ক আছে, আমরা সহজে বুঝতে পারি হিন্দিতে হোক বা ইংরেজিতে হোক, সেহেতু ভারতীয় পার্লামেন্টটাকে বিরোধী দলের প্রত্যেকটা সদস্যের সবসময় অবজার্ভ করা দরকার, ওরা কীভাবে ডিবেট করে। সময়ত দর্শক শ্রোতা, আমরা যাদেরকে যে জিনিসটা আমরা দেখি, আলটিমেটলি তার প্রভাবটা আমাদের মধ্যে পড়ে। যদি আমাদের সংসদ সদস্যরা ভারতীয় পার্লামেন্টের ডিবেটগুলো ভালো করে দেখে, আলটিমেটলি ওদের মধ্যে এই কোয়ালিটিটা ডেভেলপ করবে। সেজন্য বিরোধী দলের যে বর্তমান পদক্ষেপ সেটা হচ্ছে ছায়া মন্ত্রিসভা গঠন। এটাকে আমি সুস্বাগতম জানাচ্ছি। চমৎকার একটা পদক্ষেপ নিয়েছে বিরোধী দল, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। ছায়া মন্ত্রিসভা শুধু গঠন করলে হবে না, এই মন্ত্রিসভার প্রত্যেকটা মন্ত্রীদের সচিবালয়ে থাকতে হবে। অর্থাৎ যে 70 জনের মতো সংসদ সদস্য আছে বিরোধী দলের, সবাইকে ইনভলভ থাকতে হবে প্রত্যেকটা মিনিস্ট্রির আন্ডারে এবং অবজার্ভ করতে হবে যার যেদিকে ইন্টারেস্ট আছে। কারো ইকোনমিতে ইন্টারেস্ট আছে, তারা ইকোনমিক অথবা ফিন্যান্স মিনিস্ট্রি, যাদের ইন্ডাস্ট্রির দিক দিয়ে, অন্য শিল্প সংস্কৃতির দিক দিয়ে আকর্ষণ আছে, পেশন আছে, তাদেরকে শিল্প সংস্কৃতিতে, যাদের পররাষ্ট্র বিষয়ে পেশন আছে তাদের পররাষ্ট্র মন্ত্রক, এভাবে ভাগ করে দিতে হবে। এতে করে হবে কি, প্রত্যেকটা মানুষ প্রিপারেশন নেবে। আমরা এর আগের পার্লামেন্টগুলোতে দেখেছি যে, আমার পত্রপত্রিকায় পেয়েছি যে সংসদীয় লাইব্রেরি থেকে সবচেয়ে বেশি বই নেওয়ার রেকর্ড রয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী। উনি প্রচুর পড়াশোনা করতো এবং প্রচুর রেফারেন্স নিয়ে সংসদে যেত। তার ডিবেটগুলা ছিল দর্শনীয়, দেখার মতো ডিবেট ছিল। তো প্রত্যেকটা বিরোধী দলের সদস্যদের যদি এই টার্গেট করে, প্রত্যেকে যদি এই টার্গেট করে সালাউদ্দিন কাদের চৌধুরী বা অন্যান্য যারা ভালো পার্লামেন্টারিয়ান ছিল, মিজানুর রহমান চৌধুরী, এদেরকে ছাড়িয়ে যাওয়ার, তাহলে অবশ্যই তারা ভালো করতে পারবে। ছায়া মন্ত্রিসভার 3টা মূল বৈশিষ্ট্য থাকতে হবে মন্ত্রিসভার মধ্যে। সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয় তারা অ্যানালাইসিস করবে,
প্রত্যেকটা বিষয়ে তারা অল্টারনেটিভ দাঁড় করাবে এবং এভাবে নিজেদের প্রতি আস্থাটা গড়ে তুলবে। এখন সংসদের পারফরমেন্সের উপর নির্ভর করবে পরবর্তীতে ওই সংসদ সদস্যের নির্বাচিত হওয়ার সম্ভাবনা, সেটা মাথায় রাখতে হবে। এবং প্রত্যেকে যার যার এলাকার প্রত্যেকটা সমস্যাকে পুঙ্খানুপুঙ্খভাবে সংসদে তুলতে হবে এবং জোরালোভাবে উত্থাপন করতে হবে সমস্যাগুলোকে, যাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই ব্যাপারে পদক্ষেপ নিতে বাধ্য হয়। সেজন্য এগুলাকে চুলচেরা বিশ্লেষণ করতে হবে, প্রচুর পেপার ওয়ার্ক, প্রচুর হোমওয়ার্ক করে আসতে হবে। প্রয়োজনে সংসদ সদস্যদের প্রস্তুতির জন্য বিরোধী দল একটা আলাদা সেমিনার কক্ষ অথবা লাইব্রেরি মতো কিছু করতে পারে, যেখানে তারা বসে হোমওয়ার্ক করবে, ডিবেট করবে, প্রিপারেশন নিবে এবং সংসদে এসে উপস্থাপন করবে। সংসদীয় কমিটি যেগুলো হবে, সেসব কমিটিতে যেসব বিরোধী দলের সদস্য থাকবে তারা রেগুলারলি সেখানে পার্টিসিপেট করতে হবে। মূলত সংসদকে মূল টার্গেট করতে হবে। আমাদের একটা সংস্কৃতি আছে যে কিছু যদি না হয় তাহলে আমরা রাজপথে চলে যাই। এই রাজপথে যাওয়ার সংস্কৃতি থেকে সংসদ সদস্যদের দূরে আসতে হবে। আলটিমেটলি দর্শক শ্রোতা, এই রাজপথে যাওয়াটা কিন্তু মানুষের মধ্যে ব্যাড ইফেক্ট তৈরি করে। কারণ হচ্ছে মানুষ ভোগান্তির মধ্যে পড়ে। রাজপথে যদি আন্দোলন চলে আসে মানুষের ভোগান্তি হয়, হরতাল ধর্মঘটে মানুষের ভোগান্তি হয়। এইসব জিনিস থেকে আমাদের রাজনীতিবিদদের সরে আসা খুবই প্রয়োজন। প্রত্যেকটা সদস্যকে নিজের কাছে এবং জাতির কাছে ট্রান্সপারেন্ট হতে হবে এবং যদি বিরোধী দল এই সংস্কৃতিটা চালু করে প্রত্যেকের সম্পদের হিসাব দেওয়া, হিসাব দিয়ে যদি কার্যক্রম শুরু করে এবং পার্লামেন্টের শেষ সময়ে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে যদি সম্পদের হিসাবটা আবার জাতির সামনে উপস্থাপন করে, তাহলে সরকারি দলও সেটা করতে বাধ্য হবে। আমরা দর্শক শ্রোতা আমরা দেখেছি বিরোধী দলের প্রধান যিনি, উনি ঘোষণা দিয়েছিলেন যে সংসদ সদস্যরা সরকারি গাড়ি নিবে না এবং প্লট নিবে না, এবং আলটিমেটলি এটা আমাদের সরকারি দলও সম্মতি দিয়েছে এবং ঘোষণা দিয়েছে তারা গাড়িও নিবে না, প্লটও নিবে না। এটা জাতির জন্য ভেরি পজিটিভ একটা জিনিস। আমরা চাইব গাড়ি প্লটের পিছনে যেসব কাজ হয়, কার্যকলাপ আগে দেখেছি আমরা, সেগুলো থেকে যাতে আমাদের সংসদ সদস্যরা বিরত হন। মূলত প্রত্যেকটা সংসদে উত্থাপিত প্রত্যেকটা বিষয়কে ইকোনমিক সাইডে দেখতে হবে, যাতে ইকোনমিক ইমপ্যাক্টটা কী পড়ে এবং সেই বিষয়ে প্রচুর পড়াশোনা থাকতে হবে, যাতে এই প্রজেক্টগুলা আমাদের দেশের বেকারত্ব দূর করে, দারিদ্র দূর করে, বেকারত্বকে জিরো বেকারত্বে নিয়ে আসে, দারিদ্রকে জিরো পভার্টিতে নিয়ে আসে এবং কার্বন এমিনেশন যাতে কম হয়, সেই সব বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা সদস্য যদি নিজেকে কাইজেন পদ্ধতিতে ইমপ্রুভমেন্টের চিন্তা করে, যে আমার আজকের পারফরমেন্স থেকে যাতে কালকের পারফরমেন্স ইমপ্রুভ হয়, তাহলে অবশ্যই এটা একটা পজিটিভ সাইড আসবে। সংসদে পারফরমেন্সটা আমরা সবচেয়ে বেশি দেখব। পারফরমেন্সটা দুই দিক থেকে, একটা হচ্ছে জাতীয় ইস্যুতে সংসদ সদস্যদের পারফরমেন্স, আরেকটা হচ্ছে তার স্থানীয় ইস্যুতে পারফরমেন্স। স্থানীয় ইস্যুগুলোকে অবশ্যই সংসদে নিয়ে আসতে হবে। এইসব বিষয়ে তাদের সবচেয়ে বেশি বলিষ্ঠ থাকতে হবে। বলিষ্ঠ থাকতে হবে। মেগা প্রজেক্ট যদি প্রয়োজন হয় নিবে, কিন্তু মেগা প্রজেক্টগুলো অ্যাভয়েড করে যাতে জাতিকে, টোটাল জাতিকে উদ্যোক্তা বানানো যায়। টোটাল জাতিকে উদ্যোক্তা বানাতে হলে উদ্যোক্তা হওয়াটাকে সহজ করতে হবে, সাপোর্ট, গভর্নমেন্ট সাপোর্টটা দিতে হবে সবার কাছে, সেটা আসতে হবে। এবং গভর্নমেন্টটা যাতে স্মার্ট এবং স্মল হয় সেই বিষয়ে আমাদের সংসদ সদস্যদের লক্ষ্য রাখতে হবে। মাননীয় সংসদ সদস্যরা যদি এইসব বিষয়কে নিজের টার্গেট করে এই 5 বছর এগিয়ে যান, তাহলে পরবর্তীতে ওনাদেরই ইলেকশন করতে আর সমস্যা হবে না। আমরা অনেক ভেটারিয়ান পার্লামেন্টারিয়ানদের জানি যারা নির্বাচিত হতে কোনো সমস্যা কখনো হয়নি, যেমন ডক্টর মঈন খান নির্বাচিত হতে কোনো সমস্যা কখনো হয়নি, তেমনি সুরজিৎ সেনগুপ্ত নির্বাচিত হতে কখনো কোনো সমস্যা হতে দেখিনি আমরা। সেজন্য যারা ভালো পারফরমেন্স করবে অটোমেটিক্যালি জাতি তাদেরকে, পুরো জাতি তাদেরকে অ্যাকসেপ্ট করতে রাজি হবে। আলটিমেটলি দেশের নেতৃত্ব দেওয়াটা একটা বিশাল বিষয়। দেশের নেতৃত্বের সাথে আপামর জনসাধারণের শান্তি, সুখ, শান্তি, সমৃদ্ধি নির্ভর করে। সেজন্য প্রত্যেকটা লিডারকে যদি এইসব দায়িত্ব হিসাবে গ্রহণ করে, প্রত্যেকে যদি একটা অর্পিত দায়িত্ব হিসাবে গ্রহণ করে এবং পবিত্র দায়িত্ব, আমানত হিসাবে কাজ করে, তাহলে এই দেশের ভাগ্যটা পরিবর্তিত হবে। আমি মাননীয় বিরোধী দলের সদস্যদের আহ্বান করছি, তারা যাতে প্রত্যেকের পারফরমেন্সটাকে ডে টু ডে ইমপ্রুভ করে
এবং এই আশা রেখে আজকের এপিসোড এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।